সাউন্ড ঠিক আছে কিনা দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমি সৈয়দা উম্মে হানি, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একজন প্রভাষক। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স, তার মানে তাপগতিবিদ্যার কিছু অংশ পড়িয়েছিলাম। চলো প্রথমে আমরা কিছু সূত্রের প্রয়োগ দেখি, যেগুলো আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে। খেয়াল করো, তোমরা ক্যালকুলাস শব্দটা জানো। ক্যালকুলাস শব্দটা কোথায় দেখেছো? ক্যালকুলাস মাধ্যম বা ক্যালকুলাস পদ্ধতির জনককে স্যার আইজ্যাক নিউটন। ক্যালকুলাস কি আসলে? এমন একটা গাণিতিক সমাধান যার সাহায্যে আমরা খুব সহজেই সমাধানগুলো বের করে নিতে পারি। ক্যালকুলাসকে আমরা দুই ভাগে ভাগ করি। খেয়াল করো, ক্যালকুলাসকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, দুই হচ্ছে ইন্টিগ্রেশন ক্যালকুলাস। কি বললাম আমি? ক্যালকুলাস এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গাণিতিক সমাধান খুব সহজে বের করা যায়। তাহলে ক্যালকুলাসকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, আরেকটি হচ্ছে ইন্টিগ্রেশন ক্যালকুলাস। এর বাংলা অর্থ হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন, এবং এটির সিম্বল হচ্ছে ডিডিএক্স। খেয়াল করো, ডিডিএক্স। ইন্টিগ্রেশন শব্দের অর্থ হচ্ছে সমাকলন বা যোগজীকরণ অথবা যুজীকরণ। এটার সিম্বল কি? আমরা ক্যাপিটাল লেটার এস লিখি। এই এসটাকে আমরা টেনে একটু লম্বা করে লিখব, তাহলেই হয়ে গেল সমাকলন চিহ্ন। খেয়াল করো, এই। তাহলে সমাকলন এবং অন্তরীকরণ করার জন্য কিছু সূত্র আমাকে জানতে হবে, যা এই অধ্যায়ে আমার কাজে লাগবে। সেই সূত্রগুলোকে খেয়াল করো। খেয়াল করো, এই ডিডিএক্স ইউভি, ডিডিএক্স অফ ইউভি, এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রায়ই লাগে। ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। তাহলে অন্তরীকরণের সূত্রগুলো আমরা পেয়ে গেলাম, এবং এই সূত্রগুলো দিয়ে কিভাবে করব সেগুলো একটু দেখি।
খেয়াল করো প্রথম সূত্রটি ছিল n এর জায়গায় যদি আমি অন্য সংখ্যা বসিয়ে দিই, ধরো 7 আছে, তাহলে আমি কি করে করব? আমি জানি এটা n, আমার সূত্র হচ্ছে nx, তাহলে nx n মাইনাস 1 হয়ে গেল। আবার যদি আমি লিখি এটা কিভাবে করব? খেয়াল করো এখানে একটা সংখ্যা আছে, যত সংখ্যাই আছে সবগুলোই হচ্ছে আমার ধ্রুবক। ধ্রুবক আগে আমি সামনে নিয়ে আসবো, নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল আমার x টু দি পাওয়ার n। তাহলে আমি করি, সঙ্গে সঙ্গে এই সংখ্যাগুলো এসে গুণ হবে, তার মানে n গুণ x n মাইনাস 1, 3 দুগুণে 6, 6x। ঠিক আছে? আবার দেখিয়েছি আমি, এই সূত্রটি ছিল আমি যদি এটিকে এই সূত্রে করতে চাই, এখানে আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে আছে t এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি হবে? p dv বাই dt, তারপরে হচ্ছে v dp dt। আশা করছি সবাই বুঝতে পারছো। আরেকটি লিখছি, আমি লিখেছিলাম কেমন করে আসলো খেয়াল করো, যখন x ছাড়া সহগ হিসাবে অন্য কেউ থাকবে সেই পাওয়ারটাকে আমার আবার ddx করতে হবে। তার মানে কি, আমি এইটাকে প্রথম করলাম, করলে কি হলো লিখে নিই, e টু দি পাওয়ার mx, বাকি রইলে এইটুকুকে আবার করতে হবে, যেহেতু x সিঙ্গেল নেই। তাহলে আমি বলেছি সব ধ্রুবকগুলো সামনে চলে আসবে, নিয়ে আসলাম, m সামনে নিয়ে আসলাম, এইটুকু আবার কি 1, তার মানে 1। এবার আসি আমি সমাকলনের সূত্রে, সূত্রগুলো একটু দেখো। আগে ছিল ddx এর ক্ষেত্রে nx টু দি পাওয়ার n মাইনাস 1, এবার কি হচ্ছে x n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, সঙ্গে একটা সমাকলন ধ্রুবক যুক্ত থাকে। সেটা যদি নাও লেখা হয়, ধরতে হবে যে সমাকলন ধ্রুবক এখানে আছে, তাহলে dx সমান হচ্ছে x সঙ্গে প্লাস c e টু দি পাওয়ার x কে যদি সমাকলন করি, এই ক্ষেত্রে e টু দি পাওয়ার x,
এবার দেখি আমরা সমাকলন কি করে করব। প্রথম সূত্রটি ছিল লিখেছিলাম x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি। এখন যদি এখানে এইটা থাকে তাহলে কি করব? সিম্পল, 6 যেহেতু পাওয়ার n এর জায়গা হচ্ছে 6, তাহলে 6 + 1 ডিভাইডেড বাই 6 + 1, তার মানে যোগ করলে 7, এভাবে লেখা যায়। এই হয়ে গেল আমার সমাকলন। আরেকটি অঙ্ক দেখাচ্ছি। আমি যদি এটি লিখি তাহলে কি করব? পাওয়ার নেই নাকি? না, আসলে কোনো কিছু না থাকার অর্থ হচ্ছে 1 পাওয়ার আছে, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, তার মানে হাফ x²। আর সমাকলনের ক্ষেত্রে আমি দেখিয়েছি dx থাকলে সরাসরি ln x, যদি এখানে ধরো এরকম আছে তাহলে কি হবে ln p, যদি এরকম থাকে ln v। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, বলেছিলাম যে অন্তস্থ শক্তি কাকে বলে। প্রতিটা সিস্টেম এবং প্রক্রিয়ার মধ্যে এমন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সুপ্ত অবস্থায় থাকে যার সাহায্যে সেই সিস্টেম বা প্রক্রিয়াটি কাজ সম্পাদন করে এবং এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করে। এই শক্তি হচ্ছে ওই বস্তু বা সিস্টেমের জন্য অন্তস্থ শক্তি বা আভ্যন্তরীণ শক্তি। এবার আসো আমরা দেখি যে আপেক্ষিক তাপ কাকে বলে। কোনো বস্তুর আপেক্ষিক তাপ, আমরা জানি কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা, একক ভর মানে 1 কেজি, একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা ওই বস্তু বা ওই পদার্থের আপেক্ষিক তাপ বলি, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে আমরা 1 কেজির পরিবর্তে 1 মোল ব্যবহার করি এবং এক্ষেত্রে আমরা জানি যে চাপ এবং আয়তনের প্রভাব প্রকট, সেগুলো মাথায় রেখে আসলে গ্যাসের আপেক্ষিক তাপের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা চলে যাই গ্যাসের আপেক্ষিক তাপে, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সে তাপকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলি। ধরে নিলাম m মোল গ্যাসের তাপমাত্রা dT পরিমাণ বৃদ্ধি করতে আমার dQ পরিমাণ তাপ লাগছে, dQ পরিমাণ তাপ লাগছে। তাহলে মোলার আপেক্ষিক তাপকে C দিয়ে সংজ্ঞায়িত করি, কি হবে? C সমান dQ ডিভাইডেড বাই m dt। আমরা মোলার আপেক্ষিক তাপকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। একে আমরা সিপি দিয়ে প্রকাশ করি, একে আমরা সিভি দিয়ে প্রকাশ করি। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? চাপকে যদি স্থির রাখা হয় তাহলে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সে তাপকে আমরা
স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলি, একে আমরা সিপি দিয়ে প্রকাশ করি। তাহলে সিপি সমান কি লিখতে পারি, যদি এম মোল গ্যাসের তাপমাত্রা আমরা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে সিপি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। আবার একইভাবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, আয়তনকে যদি স্থির রাখা হয় তাহলে কোনো গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সে পরিমাণ তাপকে আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে একে সিবি দিয়ে প্রকাশ করি। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়ে থাকে তাহলে সিবি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। এর একক কি, জুল ইনভার্স কেলভিন ইনভার্স মোল। আমরা ধরে নিলাম একটা ঘর্ষণবিহীন পিস্টন যুক্ত চোঙে 1 মোল পরিমাণ গ্যাস আছে, যার আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি এবং অন্তস্থ শক্তি ইউ। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি আমরা, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। আচ্ছা, যদি আমরা এখানে তাপ দেই তাহলে কি হবে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। সেই অন্তস্থ শক্তি বৃদ্ধিকে আমরা ডিইউ, অন্তস্থ শক্তির বৃদ্ধিকে আমরা ডিইউ দিয়ে প্রকাশ করি। অন্তস্থ শক্তির বৃদ্ধিকে ডিইউ দিয়ে প্রকাশ করি। আমরা জানি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সমান হচ্ছে ডিকিউ। যেহেতু এখানে আয়তনকে যেহেতু আমরা আয়তনকে স্থির রেখেছি তাহলে ডিভি সমান হচ্ছে আমার 0। তাহলে আমরা কি পাচ্ছি, ডিকিউ সমান বসিয়ে দিলাম সিভি ডিটি ডিইউ, এই হচ্ছে আমার 0, তাহলে 0, তাহলে ডিইউ সমান পাচ্ছি আমরা সিবি ডিটি। আবার আমরা জানি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি ডিটি সমান ডিকিউ। এই মানগুলো যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি, কোন সূত্রে বসাবো, এই সূত্রে, মানে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে বসাবো। তাহলে ডিকিউ সমান হচ্ছে সিপি ডিটি, ডিইউ সমান পেয়েছি সিবি ডিটি প্লাস পিডিভি। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি। এবার আদর্শ গ্যাসের জন্য আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে পিভি সমান আরটি। আমরা যদি উভয় পাশে টি এর সাপেক্ষে সমাকলন করি, খেয়াল করো টি এর সাপেক্ষে সমাকলন করছি, তাহলে এই হচ্ছে আমার ইউবি মেথড। তাহলে সাপেক্ষে সমাকলন না, আমরা করব অন্তরীকরণ, ঠিক আছে, অন্তরীকরণ। তাহলে ডিভাই ডিটি পিভি, যেহেতু এটি একটি ধ্রুবক তাহলে সামনে নিয়ে আসলাম পি ডিটি। আমরা জানি ডিডিএক্স অফ ডিডিএক্স সমান হচ্ছে 1, তাহলে এই অংশটুকু হচ্ছে আমার 1। এখান থেকে আমি পিডিভির মান পেতে পারি ডিটি, এই মান আমি
1 নং সমীকরণে বসিয়ে দিই। উভয় পাশ থেকে আমি ডিটিকে সরিয়ে দিতে পারি, তাহলে সিপি মাইনাস সিবি সমান হলো আর। আমরা জানি আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। আর এর মান হচ্ছে 8.31 জুল ইনভার্স কেলভিন মোল ইনভার্স কেলভিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের পার্থক্য হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান। যেহেতু আর এর মান হচ্ছে ধনাত্মক, তাহলে আমরা বলতে পারি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বড়। এবার এই দুটি আপেক্ষিক তাপের অনুপাতকে আমরা লিখছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই দুটির অনুপাতকে আমি গামা দিয়ে প্রকাশ করছি। গামা একটি ধ্রুব রাশি। পদার্থবিজ্ঞানে গামার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এই গামা থেকে আমরা এই সিম্বলটার নাম হচ্ছে গামা। এই গামা থেকে, গামার মান থেকে আমরা কোনো পদার্থের আণবিক গঠন সম্পর্কে জানতে পারি। আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস বা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো, এক পরমাণু গ্যাসের জন্য গামা হচ্ছে 1.67, অক্সিজেন, হাইড্রোজেন প্রভৃতি দ্বিপরমাণু গ্যাসের জন্য দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.4। এসিটিলিন, ইথিলিন, মিথিন প্রভৃতির জন্য গামার মান হচ্ছে 1.33। আবার বলছি, খেয়াল করো, ওজোন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতির জন্য গামার মান হচ্ছে 1.33। আর এসিটিলিন, ইথিলিন, মিথেন প্রভৃতি বহু পরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.1 থেকে 1.3 এর মধ্যে। এবার আসা যাক কিছু রুদ্ধতাপীয় সম্পর্ক প্রতিপাদন। আমরা জানি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। সে আগের মতোই আমি ধরে নিলাম যে একটি ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত চোঙে 1 মোল গ্যাস দেওয়া আছে। সেই গ্যাসের তাপমাত্রা টি, চাপ পি, আয়তন হচ্ছে ভি, অন্তস্থ শক্তির বৃদ্ধি হচ্ছে ডিও। এতে যদি ডিটি পরিমাণ তাপ বৃদ্ধি করি তাহলে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ডিকিউ পরিমাণ তাপ উৎপন্ন হবে। এবং সেখান থেকে আমরা কি জানি,
সিভি ডিটি সমান ডিকিউ, তাই না? আবার যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে ডিকিউ হচ্ছে গিয়ে আমার 0, তাহলে কি লিখতে পারি? 0 সমান হচ্ছে আমার, আবার এই ক্ষেত্রে যেহেতু ডিভি আয়তন স্থির 0, তাহলে আমরা পাই ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি। তাহলে মানগুলো যদি বসাই এই পাচ্ছি, সমীকরণ দিই। আবার আমরা জানি বয়েলের সূত্র থেকে পিবি সমান হচ্ছে আরটি। উভয় পাশকে যদি আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে লিখতে পারি এই অংশটুকু হচ্ছে 1 পিডিভি প্লাস, আমি ডিটিকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ডিটি সমান কি পাচ্ছি? পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। আমরা ডিটি এর মানকে বের করে নিয়ে আসলাম। এবার আগের সমীকরণে আমরা ডিটি এর মানকে বসিয়ে দেব। সমীকরণটি কি ছিল? সিভি ডিটি প্লাস পিডিভি সমান 0। তাহলে বসিয়ে দিই পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। সিবি গুণ করে দিচ্ছি, খেয়াল করো, এবং এটা চলে আসে আমার আর পি ডিভি সমান 0। আমরা জানি আর সমান কি, একটু আগে আমি প্রমাণ করেছি। আর সমান হচ্ছে সিপি মাইনাস সিভি, বসিয়ে দিলাম। সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি 0। তাহলে রয়ে গেল আমার সিবি ভিডিপি প্লাস সিপি পিডিভি টু 0। আমি এভাবে লিখতে পারি, দুইটা রাশির প্রত্যেকটাকে যদি আমি সিবি দিয়ে ভাগ করি তাহলে এখানে সিবি চলে যায়, সিবি এখানে থেকে যায়। আচ্ছা, খেয়াল করো কি রয়ে গেল আমার ভিডিপি। আমরা জানি যে এইটুকু অংশ হচ্ছে, একটু আগে আমি লিখিয়েছি যে গামা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত, একে আমরা গামা বলেছি, গামা সিম্বল দিয়ে। তাহলে এই অংশটুকু হচ্ছে আমার গামা। তাহলে লিখে ফেলছি
এই গামা পি ডি ভি। তোমরা মনোযোগ সহকারে দেখো, এর প্রত্যেকটা অংশই বইতে করা আছে, তোমরা চাইলে বাসায় পড়তে পারবে, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখো। এবার দেখো আমি কি করছি, বললাম একটু আগে আমি প্রত্যেকটা রাশিকে 1/CV দিয়ে, 1/, না শুধু CV দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? এবার আমি কি দিয়ে ভাগ করব খেয়াল করো, 1/VP। তাহলে এটাকে আমি ভাগ করছি BP দিয়ে। আচ্ছা লিখিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। চলে যাচ্ছে, তাহলে 1/P থাকছে, এখানে কি থাকছে 1/V থাকছে, কারণ PP ওমিট হয়ে যাচ্ছে। খেয়াল করো, এবার আমি এই লাইনটিকে সমাকলন করব, তার মানে এই রাশিটির উভয় পাশে সমাকলন করে মানে ক্যালকুলাস করব। সমাকলন চিহ্ন হচ্ছে এটা, বলেছিলাম যে ক্যাপিটাল লেটার এস কে যদি আমি টেনে লম্বা করে লিখি সেটাই হচ্ছে সমাকলন চিহ্ন। ডিপি গামা যেহেতু ধ্রুবক বের করে নিয়ে আসলাম, এখানে হবে ভি, 1/V ডিভি। বলেছিলাম সমাকলন করলে সবসময় একটা সমাকলন ধ্রুবক বসবে, এই সমাকলন ধ্রুবক। তাহলে আমরা জানি এটা সমান কি, একটু আগে সূত্রে দেখিয়েছি, ln p। আমাদের সূত্র কি ছিল, 1/x dx, সেটাকে আমি লিখেছিলাম ln x। তাহলে এটা সমান হচ্ছে ln p প্লাস গামা ln v সমান ধ্রুবক। তোমরা জানো যে প্লাস থাকা মানে হচ্ছে গুণ হিসাবে থাকা লনের ক্ষেত্রে, তাহলে আছে ln p ln v। গামাটাকে আমি নিয়ে গেলাম উপরে, এখানে হচ্ছে আমার ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি কি pv গামা সমান ধ্রুবক, ঠিক আছে? তাহলে এটা কি লিখতে পারি, একটা ধ্রুবক ইচ্ছে করলে বসিয়ে দিতে পারি, কে ডি কিউ কেন 0? আচ্ছা, রুদ্ধ তাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তাপ সিস্টেমের বাইরেও যেতে পারছে না, বাইরে থেকে ভেতরেও আসতে পারছে না, তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তাপমাত্রা 0। আমি বলেছিলাম যে আয়তন স্থির আছে, তখন ডিভি সমান 0, তার মানে আয়তনের পরিবর্তন হচ্ছে না, স্থির থাকছে, ধ্রুব থাকছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পেয়ে গেলাম পিবি গামা সমান ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে আমার রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ, কি বললাম, রুদ্ধতাপ প্রক্রিয়ায়, রুদ্ধতাপ তোমাদেরকে পড়িয়েছিলাম রুদ্ধতাপ প্রক্রিয়া কাকে বলে, সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে, ঠিক আছে? রুদ্ধতাপ প্রক্রিয়ার চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক। দেখো এই একটা সম্পর্ক পেয়ে গেলাম, এটা থেকে আমরা আরো দুইটা সম্পর্ক প্রতিপাদন করতে পারি।
পিভি সমান আরটি কি বলেছি, এ হচ্ছে বয়েলের সূত্র আদর্শ গ্যাসের জন্য। এইখান থেকে আমি পি এর মানটা বের করে নিয়ে আসি, করলাম। এই মান আমি এই সমীকরণে বসিয়ে দিই। খেয়াল করো, কেবল পিবি থেকে পিভি সমান আরটি থেকে পি এর মান বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা মুছে দেই, এইখানে আমি পি এর মান বসিয়ে দিই। পি এর মান কি পেলাম, আরটি ডিভাইডেড বাই ভি, ভি ধ্রুবক। এইটাও একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক এখানে চলে যাক। আর নিচে ভি, উপরে উঠলে কি হবে, ইনভার্স 1। ধ্রুবককে তুমি ধ্রুবক দিয়ে গুণ করো, ভাগ করো, যোগ করো, বিয়োগ করো, যাই করো সেটা ধ্রুবকই হবে। তাহলে টি ভি গামা -1। এই আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক। বুঝতে পারছো সবাই? আবার লিখি পিভি সমান আরটি, বয়েলের সূত্র। একটু আগে এখান থেকে আমি পি এর মান বের করেছি, যদি ভি এর মান বের করি তাহলে কি দাঁড়ায় সেটা একটু দেখে নেই। এই মান আমি কোন সূত্রে বসাবো, এই পিভি গামা সমান ধ্রুবক। ভি এর মান বসিয়ে দেই, আরটি পি গামা ধ্রুবক। আমি বলেছিলাম ধ্রুবককে ধ্রুবক দিয়ে গুণ করি, যোগ করি, ভাগ করি, যাই করি সেটা ধ্রুবকই থাকছে। তাহলে উপরে হচ্ছে টি গামা, পি নিচে, তার মানে মাইনাস গামা ধ্রুবক, তার মানে টি গামা 1 মাইনাস গামা। এটাকে আমি এইভাবে লিখতে পারি, তাতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটি কি হচ্ছে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা ও চাপের মধ্যকার সম্পর্ক, চাপের মধ্যকার সম্পর্ক। তাহলে আমরা কয়টা সম্পর্ক পেলাম, 3টা সম্পর্ক পেয়ে গেলাম, একটা প্রমাণ পেয়ে গেলাম, সেটা কি, সিপি মাইনাস সিবি সমান আর। তাহলে আমাদের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র শেষ হয়ে গেল। এবার আমরা আসব তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। তাহলে আমরা চলে যাচ্ছি তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে। আসলে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রয়োজন কি? তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রয়োজনীয়তা খুঁজতে হলে আমাকে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে যে মূল পার্থক্য আছে সেটা আগে জানতে হবে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ছিল সংরক্ষণ সূত্রেরই একটা বিশেষ রূপ। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের প্রস্তাবনা ছিল যে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তিরই দুটি ভিন্ন রূপ এবং একটি অপরটিতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ রূপান্তরের সময় যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি পরস্পরের সমতুল। আমরা এমন অনেক তাপগতি সিস্টেমের কথা বলতে পারি যেখানে শক্তি সংরক্ষিত থাকে, তবে বাস্তবে আসলে কোনো ঘটনাই ঘটে না। যদি আমরা একটা শীতল বস্তু এবং উষ্ণ বস্তুকে পরস্পরের সংস্পর্শে রেখে দিই, তাহলে এমন কখনোই ঘটবে না যে শীতল বস্তু আরও শীতল হবে এবং উষ্ণ বস্তু আরও উষ্ণ হবে। আর যদি ঘটেও থাকে তাহলে আমাদের শক্তির সংরক্ষণ সূত্রের কোনো হেরফের হবে না। অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র
শক্তির স্থানান্তরের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ আরোপ করে না, তবে প্রতি ক্ষেত্রে কি করতে হবে, শক্তির সংরক্ষণ সূত্র প্রতিপালিত হবে। তাত্ত্বিকভাবে আমরা বলছি যে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা সম্ভব। আসলে বাস্তবে সম্পূর্ণ তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব নয়। তারপরেও আছে যে তাপ গতিবিদ্যা থেকে আমরা তাপ প্রবাহের দিক সম্পর্কে জানতে পারি না। আর এসব প্রশ্নের জন্য আসলে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উদ্ভব হয়েছে, অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলো কি কি? আসি প্রথমে কি বললাম একটু আগে, যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি না, তাপ প্রবাহের দিক পাচ্ছি না। কি কি শর্তে তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে সে সম্পর্কেও জানতে পারছি না। আর কি জানতে পারছি না, যে তাপের কতটুকু অংশ, কি পরিমাণ অংশ কাজে পরিণত হবে। এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আসলে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উদ্ভব হয়েছে। তাহলে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কি? আমরা যদি কোনো তাপকে বা কাজে পরিণত করি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি, তাহলে তার সবটুকুই কাজে রূপান্তরিত হবে না। আর এই রূপান্তরের জন্য আমাকে শীতল এবং উষ্ণ বস্তু দুটির যুগপৎ উপস্থিতি প্রয়োজন। সেক্ষেত্রে উষ্ণতম বস্তু থেকে যখন শীতলতর বস্তুতে তাপ স্থানান্তরিত হবে, কিছুটা কাজ হবে। আমরা জানি যে তাপ আপনা আপনি কি করে, অধিক তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করে। তার উল্টোটাও হতে পারে, নিম্ন তাপমাত্রা থেকে আমরা উচ্চ তাপমাত্রার স্থানেও তাপ স্থানান্তরিত করতে পারি, তবে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। আর এটাই হচ্ছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র থেকে আমরা সংরক্ষণ বিধি জানতে পারছি, আর দ্বিতীয় সূত্র কি করছে, আমাকে শক্তি রূপান্তরের শর্ত এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি, একটা নতুন ভৌত রাশি অন্তস্থ শক্তি বা আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানতে পারছি। আর তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকেও আমরা একটা নতুন ভৌত রাশি পাচ্ছি, সেটা হচ্ছে এনট্রপি। খেয়াল করো, এনট্রপি যেটা আমরা পড়ব, এই নতুন ভৌত রাশি সম্পর্কে আমরা জানতে পারছি। তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে একে বিবৃত করেছেন। তবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের মূল কথা কিন্তু একই। দেখে নিই কোন কোন বিজ্ঞানী কীভাবে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিবৃত করেছে। প্রথমে আসি আমি ক্লসিয়াস বলেছেন যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে কম তাপমাত্রার স্থান থেকে বেশি তাপমাত্রার স্থানে তাপ স্থানান্তর সম্ভব নয়। 2 নম্বরে আসি, প্লাঙ্ক কি বলেছেন? প্লাঙ্ক বলেছেন যে কোনো তাপ ইঞ্জিনের সাহায্যে অবিরত শক্তির সরবরাহ পাওয়া অসম্ভব। তারপরে আসি আমরা ক্যালভিনের মন্তব্যে। ক্যালভিন বলেছেন যে পারিপার্শ্বিকের কোনো শীতল অংশ থেকে আরও শীতলতর করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া একেবারেই অসম্ভব। কারণ কি বলেছেন? কারণের মতে কোনো তাপ ইঞ্জিন সম্পূর্ণরূপে তাপকে কাজে রূপান্তরিত করবে এমন কোনো তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। এবার আসি আমি অ্যাডসারের মন্তব্যে। অ্যাডসার তার মতে তাপ আপনা আপনি অধিক তাপমাত্রার জায়গা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করে। তাহলে আমরা পেয়ে গেলাম তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তবে যাই বলি, দ্বিতীয় সূত্রের মূল কথা একই, সেটা হচ্ছে সম্পূর্ণ তাপকে আমি কাজে রূপান্তরিত করতে পারবো না। তার কিছুটা অংশ কাজে রূপান্তরিত হবে, বাকি অংশ দিয়ে অন্য কিছু হবে, যেটা আমরা আগামী ক্লাসে জানব। তোমরা আজকে এই পর্যন্তই। তোমরা এইটুকুই সাবধানে বাসায় সুন্দর করে মনোযোগ সহকারে শিখো। কোনো প্রবলেম হলে সেটা সলভ করার চেষ্টা করো।
আচ্ছা, সবাই ভালো থাকো, পর্যন্তই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।